ঢাকা শহরের দুপুরের তপ্ত রোদে বাসের ভেতরের বাতাসটা যেন ফুটন্ত কড়াইয়ের মতো তপ্ত হয়ে উঠেছে। বাইরে তীব্র যানজট, কারণ বাজার মোড়ে বাসটা গত ২০ মিনিট ধরে একই জায়গায় চাকা থমকে দাঁড়িয়ে আছে। জ্যামের কোনো নড়চড় নেই, ঠিক যেমন নড়চড় নেই বাসের ভেতরে বসে থাকা ফাহিমের জীবনের স্থবিরতার। ফাহিম বাসের জানালার কাজটা স্লাইড করে একটু খুলে দিল। বাইরে ধুলো আর কালো ধোঁয়ার রাজত্ব। শার্টের হাতা দিয়ে কপালে জমে থাকা ঘামটা মুছতে মুছতে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক ৩ বছর আগে তার জীবনটা এমন ছিল না। তখন তার একটা সাজানো সংসার ছিল, একটা ছোট মেয়ে ছিল যার হাসিতে পুরো ঘরের ক্লান্তি মুছে যেত। কিন্তু আজ সে একলা, একাকী এক যাযাবর। বাসের ইঞ্জিনটা থেকে একটা একটানা ঘর ঘর শব্দ বের হচ্ছে, যা ফাহিমের মাথার ভেতরের চিন্তাগুলোকে আরো জট পাকিয়ে দিচ্ছে। সে পকেট থেকে মোবাইলটা বের করে লক করল। স্ক্রিনে কোনো কোনো নতুন মেসেজ নেই। সে আবার ফোনটা পকেটে রেখে দিল। ঠিক তখনই বাসের ভেতরে একটু হইচই হলো। পেছনের দরজা দিয়ে কয়েকজন নতুন যাত্রী বাসে উঠলেন। আসন খালি না থাকায় তারা দাঁড়িয়ে রইলেন। ফাহিম উদাসীন চোখে বাসের করিডোরের দিকে তাকালো। আর ঠিক তখনই তার হৃস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার থেকে মাত্র ৩টে সিট সামনে দাঁড়িয়ে আছেন একজন ভদ্র মহিলা। তার পরনে একটি সাধারণ সুতির শাড়ি, চুলে আলগা খোপা। তার হাত ধরে দাঁড়িয়ে আছে ৭-৮ বছরের একটি ছোট মেয়ে। মেয়েটির মাথায় দুটো ঝুঁটি করা, কাঁধে স্কুলের ব্যাগ। ফাহিমের চোখ দুটো কপালে উঠল। সিট ছেড়ে সে প্রায় অবচেতনভাবে দাঁড়িয়ে পড়ল। ওই ভদ্রমহিলা আর কেউ নন, তার নাম সুমি, ফাহিমের সাবেক স্ত্রী। আর তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ফুটফুটি মেয়েটি হলো রাইসা, ফাহিমের নিজের কলিজার টুকরো, তার মেয়ে, যাকে সে দীর্ঘ ২.৫ বছর ধরে একটি বাড়ির জন্য দেখতে পায়নি। ডিভোর্সের পর আদালতের নিয়মের বেড়াজালে আর সুমির তীব্র অভিমানে ফাহিম তার মেয়ে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ফাহিমের বুকটা ধড়ফড় করতে লাগলো। বাসের ভেতরে এত মানুষের ভিড়, অথচ তার মনে হলো পুরো বাসটা শূন্য হয়ে গেছে। শুধু সুমি আর রাইসা দাঁড়িয়ে আছে। সুমি জানালার বাইরে তাকিয়ে আছেন, তার চোখে ক্লান্তি আর এক ধরনের উদাসীনতা। তিনি এখনও ফাহিমকে খেয়াল করেনি। কিন্তু ছোট রাইসা ক্লান্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। তাকাতে তাকাতে হুট করে রাইসার চোখ পড়ল ফাহিমের ওপর। রাইসা প্রথমে একটু থমকে গেল। তার অবাধ মনে হয়তো ২.৫ বছর আগের চেনা মুখটাকে ঝাপসা স্মৃতির আড়াল থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। ফাহিম রাইসার দিকে তাকিয়ে আলতো করে হাসল। তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ার উপক্রম। রাইসা হঠাৎ সুমির আঁচল টেনে নিয়ে বলতে লাগলো, আম্মু, আম্মু দেখো, ওই আঙ্কেলটা কেমন করে তাকাচ্ছে। আঙ্কেলটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। সুমি চমকে উঠে মেয়ের ইশারার দিকে তাকালেন। ফাহিমের সাথে চোখাচোখি হতেই সুমির পুরো শরীর যেন শক্ত হয়ে গেল। তার চোখের মণি দুটো স্থির হয়ে গেল। ২.৫ বছরের জমে থাকা ক্ষোভ, অভিমান আর তীব্র অতীত যেন এক পলকে সুমির চোখের সামনে ভেসে উঠল। তিনি রাইসার হাতটা আরো শক্ত করে ধরলেন, যেন ফাহিম এসে তার মেয়েকে কেড়ে নেবে। বাসটা ঠিক তখনই একটা ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো। জ্যামটা একটু ছেড়েছে। ফাহিম ভিড় ঠেলে সুমির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। সুমি, ফাহিমের গলা দিয়ে খুব ক্ষীণ একটা আওয়াজ বের হলো। সুমি কোনো কথা বললেন না। তিনি রাইসাকে নিজের শরীরের আড়ালে লুকিয়ে নিলেন। তার ফ্যাকাশে ঠোঁট দুটো কাঁপছিল। তিনি কন্ডাক্টরকে উদ্দেশ্য করে বললেন, ভাই, বাস থামান, আমরা নেমে যাব। হেল্পার ভাই, গেটটা খোলেন। আরে আপা, মোড়ের মাঝখানে তো বাস থামানো যাবে না। হেল্পার চেঁচিয়ে বলল, প্লিজ ভাই, আমার মেয়ের খারাপ লাগছে, বাস থামান। সুমির গলায় এক ধরনের আতঙ্ক ও জেদ কাজ করছিল। তিনি ফাহিমের মুখোমুখি হতে চান না। বাসটা ফার্ম গেটের ওভারব্রিজের নিচে আসতেই সুমির রাইসাকে নিয়ে প্রায় জোর করেই নেমে গেলেন। ফাহিমও আর দ্বিধা করল না। সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বাসের জ্বলন্ত গেট থেকে লাফিয়ে নামল। নামার সময় তার পায়ের জুতোটা একটু মচকে গেল, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল ছিল না। তার চোখ তখন ফুটপাতে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সুমি আর রাইসার দিকে। রাইসা, সুমি, শোনো একটু। ফাহিম পেছন থেকে চিৎকার করে ডাকল। ফুটপাতে তখন মানুষের ঢল। সুমি রাইসার হাত ধরে প্রায় দৌড়াচ্ছিলেন, কিন্তু রাইসা বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। তার ছোট্ট মনে তখন এক তীব্র কৌতূহল, এই লোকটাকে, যে তাকে এভাবে ডাকছে, কেন তার এই চেনা চেনা ডাক শুনে মায়ের মুখটা এত শুকিয়ে গেছে।
ফাহিম দৌড়ে গিয়ে সুমির সামনে দাঁড়ালো। সুমি বাধ্য হয়ে থামলেন। তার বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছিল। তিনি রাইসাকে নিজের পেছনে টেনে নিয়ে ফাহিমের দিকে তাকালেন। তার চোখে তখন জল, কিন্তু সে জল শোকের নয়, তীব্র রাগের। কেন আসছো আমাদের সামনে ফাহিম? আমাদের জীবন থেকে তো তুমি 3 বছর আগেই চলে গেছো। এখন আবার কেন? সুমির দাঁতে দাঁত চেপে বললেন। ফাহিম 2 হাত তুলে শান্ত হওয়ার ইশারা করল। সুমি, আমি কোনো ঝামেলা করতে আসিনি। বাসে হঠাৎ দেখা হয়ে গেল। রাইসাকে কত বড় হতে দেখছি। ও কি আমাকে চিনতে পারছে না? ফাহিম রাইসার দিকে তাকালো। রাইসার সুমির পেছনে লুকিয়ে বড় বড় চোখে ফাহিমকে দেখছিল। ফাহিম হাঁটু গেড়ে ফুটপাতে বসে পড়ল, রাইসার চোখের সমান্তরালে আসার জন্য। রাইসা মা, আমাকে চিনতে পারছিস? আমি তোর। একদম না। সুমির তীব্র গলায় ফাহিমকে থামিয়ে দিলেন। রাইসা, ও কেউ না, চলো আমার সাথে। সুমির রাইসাকে নিয়ে আবার হাঁটতে শুরু করলেন। ফাহিম ফুটপাতে ওভাবে বসে রইল। তার চারপাশের ব্যস্ত শহরটা যেন তাকে উপহাস করছিল। ঠিক তখনই ফাহিমের পকেটের ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোনটা বের করতেই স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, পাখি। পাখির নামটা দেখা মাত্রই ফাহিমের বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। পাখি তার জীবনের একটা জটিল, অমীমাংসিত অধ্যায়, যে সুমি আর ফাহিমের ডিভোর্সের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়েছিল। সেই পাখি এখন ঢাকায়, এবং সে এক মারাত্মক অস্ত্রোপচারের মুখোমুখি হতে যাচ্ছে। অতীত আর বর্তমানের এই দুই তীব্র টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে ফাহিম বুঝতে পারল তার জীবনের বাবুই পাখির বাসাটা ভেঙে চুরমার হয়ে গেছে। আর সে আজ এক গৃহহীন যাযাবর। ফার্মগেটের ফুটপাতে দাঁড়িয়ে ফাহিম যখন ফোনটা কানের কাছে ধরল, তখন চারপাশের গাড়ির হর্ন আর মানুষের কোলাহল যেন এক অদ্ভুত নীরবতায় রূপ নিয়েছে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটি দুর্বল, কাঁপা কাঁপা নারী কণ্ঠ। ফাহিম, তুমি কি ফ্রি আছো? একবার আসতে পারবে? কণ্ঠটি পাখির, ফাহিমের দীর্ঘদিনের বন্ধু, যার সাথে তার সম্পর্কের সমীকরণটা কোনো সহজ জ্যামিতিক রেখায় মেলানো যায় না। একসময় পাখি ছিল ফাহিমের সবচেয়ে কাছের মানুষ, যে তার ভালো মন্দ সব জানত। কিন্তু সুমির সাথে ফাহিমের দাম্পত্য জীবন যখন ভাঙনের মুখে, তখন পাখিকে ঘিরেই সুমির মনে এক তীব্র সন্দেহের বীজ রোপিত হয়েছিল। পাখি কখনো ফাহিমকে ভালোবাসার দাবি করেনি, আবার ফাহিমও পাখিকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবিনি। কিন্তু তাদের এই অতিরিক্ত ঘনিষ্ঠতা সুমি মেনে নিতে পারেনি। শেষ পর্যন্ত ডিভোর্সের কাগজে যখন সই হয়েছিল, তখন সুমি স্পষ্ট বলে গিয়েছিল, তুমি তোমার ওই পাখি বন্ধুকে নিয়ে সুখে থাকো। পাখি, তুমি এখন কোথায়? তোমার কি অপারেশন আজই? ফাহিম নিজের গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে জিজ্ঞেস করল। আমি স্কয়ার হাসপাতালে আছি ফাহিম, কেবিন নম্বর 405। আজ বিকেলে অ্যানাস্থেসিওলজিস্ট আসবেন দেখতে। আগামীকাল ভোরেই ওটি। আমার আমার খুব ভয় করছে রে, একটু আসবি? পাখির গলায় এক চরম অসহায়ত্ব। ফাহিম কিছুক্ষণ চুপ করে রইল। একদিকে একটু আগে বাসে দেখা হওয়া সুমি আর রাইসার সেই ফ্যাকাশে মুখ, বুকের ভেতর এখনও রাইসার সে নিষ্পাপ চোখের চাউনি বিধে আছে। আর অন্যদিকে পাখি, যে জীবনের এক চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়ে তাকে ডাকছে। ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি শান্ত হও পাখি, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। ফোনটা পকেটে রেখে ফাহিম একটা রিকশা নিল। স্কয়ার হাসপাতাল খুব বেশি দূরে নয়। রিকশায় বসে ফাহিমের মনে হলো তার জীবনটা যেন একটা বাবুই পাখির বাসার মতো। বাবুই পাখি কত কষ্ট করে খড়কুটো কুড়িয়ে নিখুঁত একটা বাসা বনে, অথচ একটা ঝড়ে সেই বাসাটা ভেঙে মাটিতে পড়ে যায়। ফাহিমও তার সংসারটা ওভাবেই বনেছিল, কিন্তু ভুল বোঝাবুঝি আর আবেগের ঝড়ে আজ সব তছনছ। হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত করিডোরটা বেশ শান্ত। 405 নম্বর কেবিনের সামনে এসে ফাহিম একটু থামল। দরজাটা আলতো করে ঠেলতে এসে দেখল জানালার পাশে বিছানায় পাখি শুয়ে আছে। তার পরনে হাসপাতালের নীল রঙের গাউন। একসময়ের চঞ্চল প্রাণোচ্ছল মেয়েটার মুখ আজ ফ্যাকাশে, চোখের নিচে কালি। ক্যানোলার সই ফোটানো হাতে সে জানালার বাইরে তাকিয়েছিল। ফাহিমের পায়ের শব্দ পেয়ে পাখি মুখ ফেরালো। ফাহিমকে দেখা মাত্রই তার চোখের কোণে এক চিলতে আলো ফুটে উঠল। এসেছিস? বস। ফাহিম বিছানার পাশের চেয়ারটায় বসল। কেমন আছো পাখি? আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা নিচে গেছে ফার্মেসিতে ঔষধ আনতে। ডাক্তাররা বলছে জরায়ুতে একটা বড় টিউমার হয়েছে,
কাল সকালে ওটা কেটে ফেলা হবে। অপারেশনটা নাকি বেশ জটিল। পাখি একটা জোরপূর্বক হাসার চেষ্টা করলো, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। জানিস ফাহিম, কাল থেকে আমার শুধু পুরনো দিনগুলোর কথাই মনে পড়ছে। আমাদের ইউনিভার্সিটি লাইফ, আমাদের আড্ডা, আর আর সুমির কথা। সুমির নামটা শুনে ফাহিম একটু চমকে উঠল। পাখি ফাহিমের হাতটা ধরল। তার হাতটা ভীষণ ঠান্ডা ছিল। ফাহিম, আমি জানি সুমি আমাকে ভুল বুঝেছিল। ও ভেবেছিল আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আমার কারণে তোদের এত সুন্দর সংসারটা ভেঙে গেল। আজ আমি ওটিতে ঢোকার আগে তোকে একটা কথা স্পষ্ট বলতে চাই। খোদার কসম, আমি তোকে কেবল একজন ভালো বন্ধুই ভেবেছি, কিন্তু আমার এই বন্ধুত্বের অধিকারটাই হয়তো তোদের মাঝে দেয়াল তুলে দিয়েছিল। আমাকে তুই ক্ষমা করে দিস রে। পাখির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ফাহিম পাখির মাথায় হাত রাখল। এসব কি বলছো পাখি? যা হয়েছে তার জন্য তুমি দায়ী নও। আমাদের নিজেদের বোঝাপড়ায় খামতি ছিল। তুমি কালকের অপারেশন নিয়ে ভাবো। এসব পুরনো কথা বাদ দাও। ঠিক তখনই ফাহিমের মনে হলো আজই সে সুমি আর রাইসাকে দেখেছে। সে পাখিকে বলল, জানিস পাখি, আজ বাসে হঠাৎ সুমি আর রাইসার সাথে দেখা হয়েছিল। পাখি চোখ বড় বড় করে তাকালো। সত্যি? রাইসা কত বড় হয়েছে? সুমি কেমন আছে? রাইসা অনেক বড় হয়ে গেছে। দুটো ঝুঁটি বেঁধেছিল। কিন্তু সুমি, সুমি আমাকে দেখেই বাস থেকে নেমে গেল। ও আমাকে ক্ষমা করেনি পাখি। আমার নিজের মেয়ের সামনে আমাকে অপরাধী বানিয়ে দিল। ফাহিমের গলাটা ধরে এলো। কেবিনের ভেতরে তখন এক ভারী নীরবতা নেমে এলো। পাখি ফাহিমের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল ফাহিম বাইরে থেকে যতটা শক্ত থাকার অভিনয় করুক না কেন, ভেতরে ভেতরে সে এখনও তার সেই ভেঙে যাওয়া বাসার খড়কুটোগুলো আঁকড়ে ধরে কাঁদছে। একদিকে পাখির জীবনের ঝুঁকি, অন্যদিকে সুমির তীব্র ঘৃণা। ফাহিম যেন এক অদ্ভুত চক্রবেহের মাঝখানে দাঁড়িয়ে ছটফট করছে। হাসপাতালের 405 নম্বর কেবিনের এসিটা একটা একঘেয়ে যান্ত্রিক আওয়াজ করে চলেছে। ঘরের ভেতরের বাতাসটা ওষুধের তীব্র গন্ধ আর পাখির কান্নায় ভারী হয়ে উঠেছে। ফাহিম পাখির বিছানার পাশে চুপচাপ বসে রইল। পাখির ঠান্ডা হাতটা তখনও তার হাতের মুঠোয়। জানালার বাইরে বিকেলের আলোটা আস্তে আস্তে ম্লান হয়ে আসছে, ঠিক যেমন ফাহিমের জীবনের সমস্ত রঙিন আলো এক এক করে নিভে গিয়েছিল। পাখি তার চোখের জল মুছে ফাহিমের দিকে তাকালো। তার ফ্যাকাশে ঠোঁটে এক মলিন হাসি। জানিস ফাহিম, মানুষ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, তখন তার ভেতরের সমস্ত অহংকার, সমস্ত জেদ কর্পূরের মতো উড়ে যায়। কাল সকালে আমার শরীরে যখন ছুরি কাছে চালানো হবে, আমি জানি না আমি আবার এই আলো ঝলমলে পৃথিবীতে ফিরতে পারবো কিনা। অ্যানেস্থেশিয়ার ওই গাঢ় অন্ধকারের ওপারে কি আছে কেউ জানে না। তাই আজ তোকে একটা সত্যি কথা বলি, আমি সুমিকে হিংসে করতাম। ফাহিম একটু চমকে উঠে পাখির দিকে তাকালো। হিংসে করতে? কেন? কারণ সুমি তোর জীবনের কেন্দ্রবিন্দু ছিল। পাখি জানালার বাইরে শূন্য দৃষ্টি মেলে বলল, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তুই আমার সব পাগলামি সহ্য করতি। আমার মন খারাপের দিনে গিটার নিয়ে গান শোনাতি। আমি ভেবেছিলাম এই অধিকারটা সারা জীবন শুধুই আমার থাকবে। কিন্তু সুমি যখন তোর জীবন এলো, তুই আস্তে আস্তে আমার থেকে দূরে সরে গেলি। তোদের বিয়ের পর যখন তোদের ঘরটা সাজালি, ওই যে তুই বলতি না, বাবুই পাখি যেমন নিখুঁত করে তার বাসা বনে, তুই তোর সংসারটাকে তেমন করে বুনেছিস। আমি তখন একলা হয়ে গেলাম। তোদের সেই সুখের কুলয় আমি মেনে নিতে পারিনি। তাই হয়তো আমি বারবার তোদের ব্যক্তিগত জীবনে নাক গলাতাম। সুমি যখন রেগে যেত, আমি তোর কাছে এসে ভালো মানুষের মতো বলতাম, সুমি তোকে বোঝে না ফাহিম। আমি সুমিকে খাটো করে তোর চোখে নিজেকে সেরা প্রমাণ করতে চেয়েছিলাম। আমার এই সূক্ষ্ম অপরাধবোধই আজ আমাকে করে করে খাচ্ছে। পাখির এই স্বীকারোক্তি ফাহিমের বুকের ভেতর একটা পুরনো ক্ষতকে নতুন করে তাজা করে দিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে পেছনের দিকে হেলান দিল। ফ্ল্যাশব্যাকে তার চোখের সামনে ভেসে উঠল 4 বছর আগের এক বৃষ্টি ভেজা দিন। সেদিন ছিল লিমার জন্মদিন। না, লিমার নয়, সুমির জন্মদিন। ফাহিম অফিস থেকে ফেরার পথে সুমির জন্য একতোড়া রজনীগন্ধার একটা নীল শাড়ি কিনেছিল। সুমি নীল শাড়ি পরতে খুব ভালোবাসত। ঘরে ফিরে ফাহিম দেখেছিল সুমি রান্নাঘরে ব্যস্ত। রাইসা তখন মাত্র 4 বছরের এক ফুটফুটে শিশু। মেঝেতে বসে খেলনা গাড়ি নিয়ে খেলছে। ফাহিম পেছন থেকে গিয়ে সুমিকে জড়িয়ে ধরেছিল। সুমি হেসে খুন হয়ে বলেছিল, ছাড়ো তো, রাইসা দেখে ফেলবে।
ঠিক সেই মুহূর্তে ফাহিমের ফোনে একটা কল এসেছিল। স্ক্রিনে ভেসে উঠেছিল পাখি। পাখির ব্রেকআপ হয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে। সে তখন ধানমন্ডি লেকের পাড়ে বসে কাঁদছিল আর ফাহিমকে এক্ষুনি যেতে বলেছিল। ফাহিম সুমির জন্মদিনের কেক কাটার আয়োজন ফেলে সেই নীল শাড়িটা সুমির হাতে না দিয়েই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সুমি সেদিন একটা শব্দও বলেনি, শুধু তার চোখের কোণে জমে থাকা জলটা ফাহিম দেখতে পায়নি। এমন ছোট ছোট অবহেলা, পাখির অতিরিক্ত উপস্থিতি আর ফাহিমের অন্ধ বন্ধুত্ব আস্তে আস্তে সুমির মনের ভেতর একটা বিশাল পাহাড় তৈরি করেছিল। সুমি ভেবেছিল ফাহিমের জীবনে তার চেয়ে পাখির স্থান অনেক ওপরে। তুমি নিজেকে এত দোষ দিও না পাখি, ফাহিম শান্ত গলায় বলল। তবে তার গলায় এক ধরনের অপরাধ বোধ ছিল। দোষটা তোমার একার ছিল না, দোষটা আমারও ছিল। আমি কখনো সীমানা টানতে শিখিনি। একটা পুরুষ মানুষের বিয়ের পর তার বন্ধু আর স্ত্রীর মাঝে যে একটা অদৃশ্য লক্ষণরেখা থাকা উচিত, সেটা আমি বুঝতে পারিনি। আমি ভাবতাম তুমি তো আমার শুধুই বন্ধু, এতে সুমি কেন রাগ করবে? সুমিকে আমি হিংসে কোটে বা অবিশ্বাসী ভেবেছি, কিন্তু আসলেও হিংসে করতো না। ও তার নিজের বাসাটা বাঁচানোর জন্যই লড়াই করছিল। বাবুই পাখি যেমন তার বাসায় অন্য কোনো পাখিকে ঢুকতে দেয় না, সুমিও তার সংসারে কোনো তৃতীয় ব্যক্তির ছায়া সইতে পারেনি। আর আমি বোকার মতো নিজের বাসাটা নিজেই ভেঙে ফেললাম। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলেন পাখির বাবা মা। তাদের হাতে ওষুধের ব্যাগ আর কিছু ফলমূল। ফাহিমকে দেখে পাখির মা একটু আশ্বস্ত হলেন। এই যে ফাহিম বাবা এসেছিস, ভালো হয়েছে। পাখি কাল রাত থেকে এক ফোঁটা ঘুমাতে পারছি না। ডাক্তাররা বলেছে ওর ব্লাড প্রেশার নাকি হাই, অপারেশন নিয়ে খুব টেনশন করছে। ফাহিম দাঁড়িয়ে উঠে পাখির বাবার পা ছুঁয়ে সালাম করল। আঙ্কেল, আপনারা চিন্তা করবেন না, ডাক্তার শফিক এই শহরের সেরা সার্জন। উনি নিজেই কাল ওটিতে থাকবেন। পাখি একদম ঠিক হয়ে যাবে। পাখির বাবা ফাহিমের কাঁধে হাত রাখলেন। তার চোখ দুটো ক্লান্ত। আমরা তো বুড়ো হয়ে গেছি বাবা, আমাদের একমাত্র মেয়েও। ওর এই জ্বরের টিউমারটা নাকি অনেক বড় হয়ে গেছে। ডাক্তাররা বলেছে অপারেশন করার সময় যদি কোনো জটিলতা হয় তবে পুরো জ্বরেরটাই কেটে ফেলে দিতে হতে পারে। মেয়েটার এখনোই বিয়ে হলো না, ওর ভবিষ্যৎ। তিনি আর বলতে পারলেন না, গলা ধরে এলো তার। পাখি বিছানা থেকে চেঁচিয়ে উঠল, বাবা, তোমরা এসব কি শুরু করলে বলো তো? আমি এমনিতেই ভয় পাচ্ছি, তোমরা আরো ভয় দেখাচ্ছ। ফাহিম এসেছে, ও আমার পাশেই আছে। তোমরা একটু বাইরে গিয়ে চা খেয়ে এসো তো। পাখির মা ফাহিমের দিকে তাকিয়ে বললেন, ফাহিম বাবা, তুই একটু ওর পাশে বস, আমরা নিচে ক্যান্টিন থেকে একটু আসি। তারা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর কেবিনে আবার নীরবতা নেমে এলো। ফাহিম পাখির দিকে তাকিয়ে দেখল পাখির চোখ জল দিয়ে গড়িয়ে পড়ছে। সে আর নিজেকে সামলাতে পারছে না। ফাহিম তার কপালে হাত রাখল। পাখি, একদম কাঁদবে না। জরায়ু কেটে ফেলা বা না ফেলা এইসব নিয়ে এখন একদম ভাববে না। তোমার জীবনটা সবচেয়ে বড়। তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর সব দেখা যাবে। পাখি ফাহিমের হাতটা চেপে ধরে বলল, ফাহিম, যদি কাল আমার কিছু হয়ে যায়, তুই সুমিকে একবার খুঁজে বের করবি। ওকে বলবি পাখি ওদের কোনো ক্ষতি করতে চায়নি, ও শুধু একটা বন্ধুকে হারাতে ভয় পাচ্ছিল। আর রাইসাকে বলবি তার একটা ফুপি ছিল যে তাকে খুব ভালোবাসতো। পাখির এই কথাগুলো ফাহিমের বুকের ভেতর তীরের মতো বিঁধল। আজ সকালেই সে সুমি আর রাইসাকে দেখেছে। রাইসার সেই বড় বড় চোখ দুটো এখনো তার চোখের সামনে ভাসছে। সে পাখিকে সান্ত্বনা দিয়ে বলল, কিছু হবে না তোমার, আমি আছি তো। কাল সকালে আমি ওটির বাইরে দাঁড়িয়ে থাকব। সন্ধ্যা নেমে এলো হাসপাতালের জানালার ওপারে। শহরের নিয়ন আলোগুলো একে একে জ্বলে উঠছে। ফাহিম কেবিনের সোফাটায় গিয়ে বসল। তার মনটা এখন দুভাগে বিভক্ত। এক ভাগে বিছানায় শুয়ে থাকা মৃত্যুর মুখোমুখি তার পরম বন্ধু পাখি, আর অন্য ভাগে শহরের কোনো এক কোনায় তার ওপর তীব্র ঘৃণা নিয়ে বেঁচে থাকা সাবেক স্ত্রী সুমি আর তার নিজের কলিজার টুকরো কন্যা রাইসা। ফাহিম চোখ বন্ধ করল। তার মনে হলো এক মারাত্মক ঝড়ের পূর্বাভাস চারিদিকে। এই ঝড়টাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে সে জানে না। হাসপাতালের করিডোরে রাতের নীরবতা নেমে এসেছে। ভিজিটরদের চলে যাওয়ার সময় পার হয়েছে অনেক আগেই। করিডোরের ফ্লোরোসেন্ট আলোগুলো একটা হালকা নীলচে আভা ছড়াচ্ছে। ফাহিম 405 নম্বর কেবিনের বাইরে প্লাস্টিকের চেয়ারটায় বসে আছে।
তার দুহাতে মুখ গোজা। একটু আগে নার্স এসে পাখিকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছেন, যাতে অপারেশনের আগে সে পর্যাপ্ত বিশ্রাম পায়। পাখি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার বাবা মা কেবিনের ভেতরের ছোট সোফাটায় কোনো মতে একটু চোখ বুজেছেন, কিন্তু ফাহিমের চোখে ঘুম নেই। তার মনের ভেতর এক তীব্র যুদ্ধ চলছে। রাত তখন প্রায় 12:30। হাসপাতালের চারপাশটা একদম নিঝুম। হঠাৎ করে ফাহিমের পকেটের ফোনটা কেঁপে উঠল। এই মাঝরাতে কার ফোন হতে পারে ভেবে সে কিছুটা চমকে ফোনটা বের করল। স্ক্রিনের দিকে তাকাতে ফাহিমের চোখ দুটো স্থির হয়ে গেল। কোনো নাম সেভ করা নেই, কিন্তু এই 11 ভিজিটের নম্বরটি তার মুখস্থ। এই নম্বরটি সুমির। 2.5 বছর ধরে যে সুমি তার কোনো ফোন ধরেনি, সব জায়গা থেকে ব্লক করে রেখেছিল, সে আজ এই মাঝরাতে ফোন করেছে। ফাহিমের হাত কাঁপতে লাগল। সে দ্রুত করিডোরের শেষ মাথায় লিফটের লবির দিকে এগিয়ে গেল, যাতে কেবিনের কারো ঘুমে ব্যাঘাত না ঘটে। সে কাঁপা কাঁপা আঙ্গুলে কলটা রিসিভ করে কানের কাছে ধরল। হ্যালো সুমি, তুমি ঠিক আছো? রাইসা ভালো আছে তো? ফাহিমের গলায় এক তীব্র উৎকণ্ঠা। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু একটা চাপা রুদ্ধশ্বাসের কান্নার আওয়াজ ভেসে এলো। সুমি কাঁদছে। ফাহিমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সুমি, প্লিজ বলো কি হয়েছে? রাইসার কিছু হয়েছে? তোমরা কোথায় এখন? বেশ কয়েক সেকেন্ড পর সুমি ভাঙা গলায় ভেসে এলো। ফাহিম, রাইসার খুব কষ্ট হচ্ছে। ওর প্রচণ্ড জ্বর, সাথে অনবরত বমি করছে, গায়ে একেবারে পুড়ে যাচ্ছে। আমি আমি একা কিছু করতে পারছি না ফাহিম। বাসায় কোনো ওষুধ নেই। এই মাঝরাতে আমি কোনো রিকশাও পাচ্ছি না। সুমি আর বলতে পারল না। কান্নায় তার গলা বুজে এলো। ফাহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আজ সকালে বাসে দেখা হওয়া সেই দুটো ঝুটি করা নিষ্পাপ মেয়েটা এখন জ্বরে ছটফট করছে। সুমি ডিভোর্সের পর লালমাটিয়ার একটা ছোট ফ্ল্যাটে একা তার মায়ের সাথে থাকত, কিন্তু তার মা গত বছর মারা গেছেন। সুমি এখন সত্যি একা। এই বিপদে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। অহংকার, অভিমান, পুরনো রাগ সব এক মুহূর্তে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। মাতৃত্বের তীব্র অসহায়ত্বের কাছে সুমির সব জেদ আজ হেরে গেছে। তাই সে বাধ্য হয়ে তার পুরনো আশ্রয় ফাহিমের কাছে ফোন করেছে। সুমি, তুমি একদম ভয় পেও না, আমি আসছি। তোমরা তৈরি থাকো, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। ফাহিম দ্রুত বলল। কিন্তু ফাহিম, সুমি একটু ইতস্ত করল। পাখি, ও কেমন আছে? আজ তোর হাসপাতালে থাকার কথা। ফাহিম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সুমি এখনো পাখির কথা মনে রেখেছে। সে জানালার বাইরে তাকিয়ে ঘুমে আচ্ছন্ন শহরের দিকে তাকালো। একদিকে তার বিছানায় শুয়ে থাকা জীবনের সবচেয়ে বড় সংকটে পড়া বন্ধু পাখি, যার অপারেশন আর মাত্র কয়েক ঘন্টা পর। আর অন্যদিকে তার নিজের সন্তান, যে এই মুহূর্তে তীব্র যন্ত্রণায় ছটফট করছে, এবং তার প্রাক্তন স্ত্রী, যে আজ 2.5 বছর পর তার সাহায্য চেয়েছে। ফাহিম বুঝতে পারল একজন পুরুষ হিসেবে, একজন বাবা হিসেবে এবং একজন বন্ধু হিসেবে তার জীবনটা আজ এক কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি। পাখি এখন ঘুমাচ্ছে সুমি, ওর বাবা মা এখানে আছেন। তুমি রাইসাকে দেখো, আমি 20 মিনিটের মধ্যে আসি। ফাহিম আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা রেখে দিল। সে দ্রুত কেবিনের ভেতরে গেল। পাখির বাবা আঙ্কেলকে আস্তে করে ডেকে তুলল। আঙ্কেল, রাইসা খুব অসুস্থ, সুমি একা আছে, আমাকে একটু লালমাটিয়া যেতে হবে। আমি রাইসাকে হাসপাতালে ভর্তি করিয়ে ভোরে ওটির আগে ফিরে আসব। পাখির বাবা ফাহিমের হাতটা ধরলেন। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর বোধশক্তি। তুমি যাও বাবা, রাইসা তোমার নিজের রক্ত, ও তোমার সন্তান। সুমি মেয়েটা একা একটা বাচ্চা নিয়ে এই মাঝরাতে খুব বিপদে পড়েছে। তুমি ওর পাশে দাঁড়াও, পাখির পাশে আমরা আছি। খোদা না করুক, কাল যদি ওটির টেবিলে পাখির কিছু হয়েও যায়, ও অন্তত এই শান্তি নিয়ে যাবে যে তার বন্ধু একটা বাচ্চার জীবন বাঁচিয়েছে। তুমি যাও। ফাহিম আঙ্কেলকে ধন্যবাদ জানিয়ে প্রায় দৌড়ে হাসপাতাল থেকে বের হয়ে গেল। এই মাঝরাতে গাড়ি পাওয়া কঠিন। সে একটা উবার অ্যাপ খুলে রাইড খোঁজার চেষ্টা করলো, কিন্তু কেউ রাইড নিচ্ছিল না। ফাহিম আর অপেক্ষা করল না। সে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটা সিএনজি ড্রাইভারকে দ্বিগুণ ভাড়া দেওয়ার কথা বলে লালমাটিয়ার দিকে রওনা দিল। রাতের ঢাকা শহর এখন একদম ফাঁকা। সিএনজিটা তীব্র গতিতে ছুটে চলেছে। ফাহিমের মনে হচ্ছিল সিএনজিটা যেন খুব আস্তে চলছে। তার মন ইতিমধ্যেই লালমাটিয়ার সেই ছোট্ট ফ্ল্যাটের দরজায় পৌঁছে গেছে। সিএনজির ভেতরে বসে ফাহিমের আবার সেই বাবুর পাখির বাসার কথা মনে পড়ল। ঝড়ে যখন বাসাটা ভেঙে যায়,
তখন পুরুষ পাখিটা চারিদিকে চক্কর কাটে। সে বুঝতে পারে না সে আগে কোন খড়কুটোতে বাঁচাবে। ফাহিমের অবস্থাও আজ ঠিক তেমন। লালমাটিয়ার সি ব্লগের সেই চারতলা বাড়ির সামনে যখন সিএনজিটা থামল, তখন রাত 1:15। ফাহিম প্রায় লাফিয়ে গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে 3তলায় উঠে গেল। 302 নম্বর ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে সে কলিং বেল চাপল। কয়েক সেকেন্ডের মধ্যে দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে সুমি। সুমির চোখের নিচে কালি, চুলগুলো উস্কো খুস্কো, পরনের শাড়িটা অবিন্যস্ত। 2.5 বছর পর ফাহিম সুমিকে এত কাছ থেকে দেখল, কিন্তু রোমান্টিকতা বা অভিমান প্রকাশের কোনো সময় এটা নয়। সুমির চোখে এখন কেবলই এক মায়ের আদিম আতঙ্ক। ফাহিম, সুমি ফিসফিস করে বলল, রাইসা কোথায়? ফাহিম সরাসরি ভেতরে ঢুকে জিজ্ঞেস করল, ভেতরের ঘরে বিছানায়। সুমি ইশারা করল। ফাহিম দ্রুত ভেতরের ঘরে গেল। ছোট্ট বিছানাটায় রাইসা শুয়ে আছে, তার গায়ের চাদরটা সরানো। ফাহিম রাইসার কপালে হাত দিতেই তার হাতটা যেন পড়ে গেল। 104 ডিগ্রির ওপর জ্বর হবে নিশ্চিত। মেয়েটা অবচেতন অবস্থায় বিড়বিড় করছে, আম্মু খুব কষ্ট হচ্ছে, বমি আসবে। ফাহিম এক মুহূর্ত নষ্ট করল না। সে রাইসাকে বিছানা থেকে নিজের কোলে তুলে নিল। 2.5 বছর পর নিজের সন্তানটাকে বুকে জড়িয়ে ধরতেই ফাহিমের চোখ ফেটে এলো জলে। কত হালকা হয়ে গেছে মেয়েটা। এই 2.5 বছরে ওর কতটা বড় হয়েছে, অথচ ফাহিম তার পাশে থাকতে পারেনি। রাইসা ফাহিমের চেনা বুকের রোমে এসে অবচেতনভাবে তার শার্টটা মুঠো করে ধরল, যেন সে তার বাবাকে চিনতে পেরেছে। সুমি, রাইসার প্রেসক্রিপশনের ফাইল, তার প্রয়োজনীয় কিছু কাপড় একটা ব্যাগে নাও। আমরা এক্ষুনি স্কয়ার হাসপাতালে নিয়ে যাব। ওখানে চাইল্ড ইমার্জেন্সি খুব ভালো। ফাহিম নির্দেশ দিল। সুমি দ্রুত একটা ব্যাগে জিনিসপত্র গুছিয়ে নিল। তারা যখন নিচে নেমে সিএনজিতে বসল, তখন রাত 1:40। সিএনজির পেছনের সিটে ফাহিমের কোলে রাইসা মাথা দিয়ে শুয়ে আছে। সুমি পাশে বসে অনবরত রাইসার মাথায় পানির পট্টি দিচ্ছে, পানির বোতল থেকে রুমালে ভিজিয়ে। সিএনজির ভেতরের মৃদু আলোয় ফাহিম সুমির দিকে তাকালো। সুমিও এক পলক ফাহিমের দিকে তাকালো। 2.5 বছরের সে তীব্র দেওয়ালটা আজ এক নিমিষে ভেঙে গেছে এক ছোট্ট শিশুর অসুস্থতার কাছে। তুমি কি আমাকে এখনো খুব ঘৃণা করো, সুমি? ফাহিম খুব নিচু গলায় জিজ্ঞেস করল। সুমি জানালার বাইরে রাতের অন্ধকারের দিকে তাকালো। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঘৃণা করার মতো শক্তিও আমার নেই ফাহিম। আমি শুধু ক্লান্ত। আমি ভেবেছিলাম আমি একা সব পারব, কিন্তু আজ যখন রাইসা মাঝরাতে চোখ উল্টে ফেলছিল, আমার মনে হচ্ছিল আমি মরে যাব। আমার তখন শুধু তোমার কথাই মনে পড়েছে। একটা বাচ্চার জন্য তার বাবার চেয়ে বড় কোনো নিরাপদ আশ্রয় আর হতেই পারে না। এটা আজ আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ফাহিম রাইসার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি দুঃখিত সুমি। আমি যদি সেদিন পাখির ব্রেকআপের কথা শুনে তোমার জন্মদিনের আয়োজন ফেলে না যেতাম, আমাদের বাসাটা হয়তো আজও আস্ত থাকতো। সুমি একটা দীর্ঘশ্বাস ফেলল। দোষ শুধু তোমার নয় ফাহিম, আমিও খুব জেদি ছিলাম। আমি পাখিকে হিংসে করতাম, কারণ আমি ভাবতাম তুমি ওকে আমার চেয়ে বেশি গুরুত্ব দাও। কিন্তু আজ আজ যখন পাখি হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমার নিজের সব রাগ কেমন যেন অর্থহীন মনে হচ্ছে। মানুষের জীবন কত ছোট, অথচ আমরা কত অহংকার নিয়ে বেঁচে থাকি। সিএনজিটা যখন আবার স্কয়ার হাসপাতালের গেটে এসে পৌঁছালো, তখন রাত 2:10। ফাহিম রাইসাকে কোলে নিয়ে দ্রুত চাইল্ড এমার্জেন্সিতে ছুটে গেল। ডিউটি ডাক্তাররা দ্রুত রাইসাকে একটা বেডে শুয়ে দিয়ে তার চিকিৎসা শুরু করলেন। স্যালাইন দেওয়া হলো, ইঞ্জেকশন দেওয়া হলো জ্বর কমানোর জন্য। ঘণ্টাখানেক পর ডাক্তার এসে ফাহিম আর সুমিকে বললেন, ভয়ের কিছু নেই। তীব্র ফুড পয়জনিং থেকে ডিহাইড্রেশন আর হাই ফিভার হয়েছিল। আমরা স্যালাইন দিয়েছি, জ্বর আস্তে আস্তে কমছে। সকালের মধ্যে ও একদম স্টেবল হয়ে যাবে। ফাহিম আর সুমি একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাইসা এখন শান্ত হয়ে ঘুমাচ্ছে। তার কপালে এখন আর সেই তপ্ত ভাবটা নেই। ফাহিম সুমিকে বলল, তুমি রাইসার পাশে বসো। আমি 4তলায় 405 নম্বর কেবিনে একটু গিয়ে দেখে আসি। সকাল 6টায় পাখির অপারেশন। সুমি মাথা নাড়ল। সে ফাহিমের দিকে তাকিয়ে বলল, তুমি যাও ফাহিম, পাখির পাশে থাকে এখন তোমার দায়িত্ব। ও তোমার বন্ধু। আমি রাইসাকে দেখছি। ফাহিম কেবিন থেকে বের হয়ে লিফটের দিকে এগিয়ে গেল। বাইরের আকাশে তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। অন্ধকারের পর্দাটা আস্তে আস্তে সরে যাচ্ছে।
ফাহিম 4 তলার করিডোরে এসে পৌঁছালো। ওটির দরজার সামনে ডাক্তার আর নার্সদের আনাগোনা শুরু হয়ে গেছে। পাখির অপারেশনের সময় ঘনিয়ে এসেছে। ফাহিম বুঝতে পারল ঝড়ের রাতটা কেটে গেছে, কিন্তু নতুন ভোরের এই আলো তাদের সবার জীবনে কি বার্তা নিয়ে আসে তা এখনো এক বড় রহস্য। ভোরের আলোটা যখন হাসপাতালের 4 তলার করিডোরের কাছে জানালা ভেদ করে ভেতরে এসে পড়ল, তখন চারপাশের পরিবেশটা কেমন যেন এক পবিত্র নিস্তব্ধতায় ডুবেছিল। রাতের সেই কালবৈশাখী ঝড়, সিএনজির ভেতরের কান্না আর লালমাটিয়ার সেই অন্ধকার ফ্ল্যাটের আতঙ্ক সবকিছু যেন এক নিমেষে এক অপার্থিব ভোরের আলোয় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ফাহিম 405 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো। ওটির বড় ট্রলিটা ইতিমধ্যেই কেবিনের দরজার সামনে এনে রাখা হয়েছে। দুজন ওটি বয় আর একজন সিনিয়র নার্স কেবিনের ভেতরে ঢুকে পাখিকে ট্রলিতে তোলার প্রস্তুতি নিচ্ছেন। পাখির ইঞ্জেকশনের ঘোমটা একটু আগেই ভেঙেছে। তার মুখটা ভীষণ ফ্যাকাশে দেখালেও ফাহিমকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে দুর্বল কিন্তু চেনা হাসি ফুটে উঠল। ফাহিম দ্রুত এগিয়ে গিয়ে পাখির বিছানার পাশে বসল। সে পাখির কপালে হাত রাখল। পাখির গায়ের তাপমাত্রা এখন স্বাভাবিক, তবে হাতটা এখনো বেশ ঠান্ডা। রাইসা কেমন আছে রে? পাখি খুব ক্ষীণ গলায় প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল। তার প্রথম প্রশ্নটাই ছিল ফাহিমের মেয়ের জন্য, যা শুনে ফাহিমের চোখের কোণটা আবার ভিজে উঠল। রাইসা এখন একদম ভালো আছে পাখি। ফাহিম পাখির হাতটা 2 হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল। ডাক্তাররা স্যালাইন দিয়েছে, জ্বর এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ও এখন শান্ত হয়ে ঘুমাচ্ছে। চাইল্ড ইমার্জেন্সিতে সুমি ওর পাশে আছে। সুমি নামটা শুনে পাখির চোখের মনি দুটো কেঁপে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুমি এসেছে? ও তাহলে হাসপাতালে? ফাহিম, খোদার কসম আমার মনটা আজ খুব হালকা লাগছে। আমি জানি না ওটির ওপারে আমার জন্য কি অপেক্ষা করছে, তবে সুমি যে এই বিপদের রাতে তোর ওপর ভরসা করেছে, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। তোদের ভাঙা বাসাটা যে আবার জোড়া লাগার একটা খড়কুটো খুঁজে পেয়েছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতেই পারে না। ঠিক তখনই ডক্টর শফিক কেবিনে ঢুকলেন। তার পেছনে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট সার্জন। তিনি পাখির ফাইলটা দেখে ফাহিম আর পাখির বাবা মায়ের দিকে তাকিয়ে বললেন, উই আর রেডি, পেশেন্টকে ওটিতে শিফট করুন। আপনারা বাইরে অপেক্ষা করুন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। নার্সরা পাখিকে ট্রলিতে তুলে নিলেন। ট্রলিটা যখন কেবিন থেকে বের হয়ে ওটির করিডোরের দিকে এগোচ্ছিল, ফাহিম পাখির সাথে সাথেই হাঁটছিল। ওটির সে বিশাল ভারী স্টিলের দরজার সামনে এসে ট্রলিটা থামল। ভেতরে শুধু ডাক্তার আর ওটি স্টাফদের প্রবেশের অনুমতি আছে। পাখির ট্রলি থেকে ফাহিমের দিকে হাতটা বাড়িয়ে দিল। ফাহিম হাতটা ধরল। পাখি বলল, ফাহিম, যদি ফিরে আসি তবে আমাদের সেই পুরনো বন্ধুত্বের সীমানাটা আমি নিজেই নতুন করে এঁকে দেব। আর যদি যদি না ফিরি, তবে সুমি আর রাইসাকে নিয়ে তুই আবার একটা সুন্দর বাবুই পাখির বাসা বুনিস। আমার জন্য কোনো আক্ষেপ রাখিস না। ভারী স্টিলের দরজাটা বন্ধ হয়ে গেল। দরজার ওপাশে লাল রঙের অপারেশন প্রোগ্রেস আলোটা জ্বলে উঠল। পাখির বাবা মা দরজার পাশের চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়লেন। ফাহিম তাদের সান্ত্বনা দিয়ে বলল, আঙ্কেল আন্টি, আপনারা বসুন, আমি নিচ থেকে সুমি আর রাইসাকে একবার দেখিয়ে আসি। ওটিতে তো অন্তত 4-5 ঘন্টা লাগবে। আমি এক্ষুনি আসছি। ফাহিম দ্রুত লিফট দিয়ে নিচে চাইল্ড ইমার্জেন্সির অবজারভেশন রুমে চলে এলো। ঘরের ভেতরে সকালের নরম আলো এসে পড়েছে। 7 নম্বর বেডের পাশে একটা টুলে বসে আছে সুমি। তার মাথাটা রাইসার বিছানার পাশে হেলে পড়েছে। ক্লান্তিতে সে একটু চোখ বুজেছে। আর রাইসা, তার গায়ের সেই তপ্ত ভাবটা একদম নেই। সে চোখ মেলে জানালার বাইরে ওরা পাখিদের দেখছিল। ফাহিমের পায়ের শব্দ পেয়ে রাইসা মুখ ফেরালো। এবার আর তার চোখে কোনো ভয় বা অচেনা ভাব ছিল না। সে ফাহিমের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হেসে বলল, বাবা, তুমি এসেছো? দেখো, আমার হাত দিয়ে পাইপ দিয়ে জল ঢুকছে, কিন্তু এখন আর আমার বমি আসছে না। বাবা শব্দটা 2.5 বছর পর রাইসার মুখে শুনে ফাহিমের মনে হলো তার বুকের ভেতরের সমস্ত মরুভূমি এক মুহূর্তেই সিক্ত হয়ে গেছে। সে দ্রুত গিয়ে রাইসাকে আলতো করে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। সুমিও ধরফর করে উঠে বসল। সুমির চোখের ক্লান্তি আর রাতের আতঙ্ক কেটে গিয়ে এখন এক ধরনের স্বস্তি খেলা করছে। পাখির অপারেশন শুরু হয়েছে,
সুমি খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো। হ্যাঁ, এইমাত্র ওটিতে ঢোকানো হলো। 4 থেকে 5 ঘন্টা লাগবে বলেছেন ডাক্তার শফিক। ফাহিম রাইসার মাথায় হাত বুলাতে বুলাতে বলল। সুমি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে রাইসার ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে ফাহিমের দিকে বাড়িয়ে দিল। তুমি সারা রাত এক ফোঁটা জলও খাওনি, মুখটা শুকিয়ে গেছে। নাও, একটু জল খাও। আর শোনো, আমি 4 তলায় যাব। পাখির মা বাবা একা আছেন। এই সময় একজন মহিলার পাশে থাকা দরকার। আমি আন্টিকে একটু ধরে গিয়ে তুমি রাইসার পাশে বসো। ফাহিম সুমির দিকে তাকালো। সুমির এই পরিবর্তন, এই সহমর্মিতা ফাহিমকে স্তব্ধ করে দিল। যে সুমি পাখিকে তার জীবনের সবচেয়ে বড় শত্রু ভাবত, সে আজ স্বেচ্ছায় পাখির মায়ের পাশে দাঁড়াতে যাচ্ছে। ফাহিম বুঝতে পারল জীবনের চরম সংকটগুলো মানুষকে কতটা উদার আর পরিণত করে তোলে। ধন্যবাদ সুমি। ফাহিম শুধু এতটুকুই বলতে পারল। সুমি একটু হাসল। সেই হাসিতে কোনো পুরনো বিষাদ ছিল না। ধন্যবাদ দিতে হবে না ফাহিম। বাবুই পাখি যখন তার বাসা বনে, তখন সে শুধু ঝড় থেকে বাঁচার কথা ভাবে না, সে অন্য পাখিদেরও আশ্রয় দেয়। আমি এতদিন শুধু আমার নিজের অহংকারটাই দেখতাম। আজ 4 তলায় গিয়ে আমি আমার পুরনো ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। সুমি কেবিন থেকে বের হয়ে গেল 4 তলার উদ্দেশ্যে। ফাহিম রাইসার পাশে বসে তার ছোট ছোট গল্প শুনতে লাগলো। রাইসা তাকে বলছে সে স্কুলে কিভাবে ছবি আঁকে, তার কোন কোন বন্ধু আছে। ফাহিম মন্ত্রমুগ্ধের মতো তার মেয়ের 2.5 বছরের হারিয়ে যাওয়া জীবনের গল্প শুনছিল। সময় যেন কাটছিলই না, ঘড়ির কাঁটা যেন থমকে গিয়েছিল। দুপুর 12টা বেজে 30 মিনিটে ফাহিমের ফোনে কল এলো সুমির। ফাহিম, জলদি 4 তলায় এসো। ডক্টর শফিক ওটি থেকে বের হয়েছেন। ফাহিম রাইসাকে আয়াদের তত্ত্বাবধানে রেখে প্রায় 1 লাফে 4 তলায় চলে গেল। ওটির দরজার সামনে ডক্টর শফিক মাস্কটা খুলে দাঁড়িয়ে আছেন। তার মুখে এক ক্লান্ত কিন্তু পরম তৃপ্তির হাসি। পাখির বাবা মার সুমি তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অপারেশন ইজ 100% সাকসেসফুল। ডক্টর শফিক ফাহিমের কাঁধে হাত রেখে বললেন, টিউমারটা আমরা খুব নিখুঁতভাবে বের করতে পেরেছি। সবচেয়ে বড় সুখবর হলো আমাদের জরায়ু কাটতে হয়নি। ও একদম সুস্থ হয়ে যাবে। এখন থেকে পোস্ট অপারেটিভ আইসিইউতে রাখা হয়েছে। জ্ঞান ফিরতে আরও 2-3 ঘন্টা লাগবে। আপনারা দেখা করতে পারবেন বিকেলে। পাখির মা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত শুরু করলেন। পাখির বাবা ফাহিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আর ফাহিম, সে সুমির দিকে তাকালো। সুমির চোখও জলে ভেজা, কিন্তু সে জল আনন্দের। সুমি ফাহিমের দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন বলল, দেখলি তো, সব ঠিক হয়ে গেছে। বিকেলের দিকে পাখিকে যখন কেবিনে ফিরিয়ে আনা হলো, তখন তার জ্ঞান পুরোপুরি ফিরেছে। কেবিনের ভেতরে এখন আর সেই ছায়াময় অন্ধকার নেই। জানালার পর্দাগুলো সরানো। বিকেলের মিষ্টি রোদ পুরো ঘরকে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে। পাখি চোখ মিলে দেখল তার বিছানার এক পাশে তার বাবা মা, আর অন্য পাশে ফাহিম আর সুমি পাশাপাশি দাঁড়িয়ে আছে। সুমির কোলে রাইসা, রাইসার হাতে একটা ছোট্ট পুতুল, যা ফাহিম হাসপাতালের দোকান থেকে কিনে দিয়েছে। পাখি সুমির দিকে তাকালো, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে খুব কষ্ট করে হাতটা বাড়িয়ে দিল সুমির দিকে। সুমি আর এক মুহূর্ত দ্বিধা করল না। সে রাইসাকে ফাহিমের কোলে দিয়ে পাখির হাতটা নিজের দুহাতে চেপে ধরল। আমাকে ক্ষমা করে দিও সুমি, পাখি ফিসফিস করে বলল। কোনো ক্ষমার কথা আজ নয় পাখি। সুমি পাখির কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এটা এখন একমাত্র সত্যি। আমাদের অতীতটা আমরা হাসপাতালেই ফেলে যাচ্ছি। আজ থেকে আমরা নতুন করে পথ চলব। তুমি ফাহিমের খুব ভালো বন্ধু ছিলে, আর আজ থেকে তুমি আমারও বন্ধু, রাইসার ফুপি। রাইসা পুতুলটা পাখির বিছানায় রেখে বলল, ফুপি, তুমি জলদি ভালো হয়ে যাও, আমরা একসাথে আইসক্রিম খাবো। কেবিনের ভেতরে তখন এক অদ্ভুত স্বর্গীয় আনন্দ আর শান্তির হাওয়া বয়ে গেল। ফাহিম জানালার বাইরে আকাশের দিকে তাকালো। এক ঝাঁক বাবুই পাখি আকাশের বুকে ডানা মেলে উড়ে যাচ্ছে। তারা হয়তো দূর কোনো তালগাছে আবার নতুন করে খড়কুটো কুড়িয়ে বাসা বুনবে। ফাহিমও তার ভাঙা বাসাটা আবার নতুন করে বনে তোলার স্বপ্ন দেখছিল। এবার আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, কোনো সীমানা লঙ্ঘনের গল্প থাকবে না, কারণ তারা সবাই আজ নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছে। ভাঙা নীর জোড়া লেগে গেছে এক নতুন ভোরের পবিত্র আলোয়। সমাপ্ত। বাবুই পাখির বাসা গল্পের শিক্ষণীয় দিকগুলো। এই সুন্দর ও আবেগঘন উপন্যাসটি
কেবল একটি পারিবারিক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নয়, এর গভীরে লুকিয়ে আছে আমাদের প্রাত্যহিক জীবনের কিছু অমূল্য শিক্ষা। এক, সম্পর্কের সীমারেখা বা বাউন্ডারি। গল্পের অন্যতম প্রধান শিক্ষা হলো প্রতিটি সম্পর্কের একটি নিজস্ব সীমানা থাকা উচিত। বিয়ের পর একজন পুরুষ বা নারীর জীবনে তার বন্ধু এবং জীবনসঙ্গীর মাঝে একটি স্পষ্ট লক্ষ্যরেখা থাকা দরকার। ফাহিম পাখিকে কেবল বন্ধুই ভাবত, কিন্তু বিয়ের পরও বন্ধুর প্রতি অতিরিক্ত অধিকার আর সময় দেওয়াটা সুমির মনে নিরাপত্তাহীনতা তৈরি করেছিল। সুস্থ দাম্পত্যের জন্য সঙ্গীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং বন্ধুত্বের সীমানা বজায় রাখা অত্যন্ত জরুরি। দুই, যোগাযোগের অভাব এবং জেদ। ভুল বোঝাবুঝি যে কোনো সম্পর্কেই হতে পারে, কিন্তু একে অপরের সাথে কথা না বলে ইগো বা জেদ ধরে রাখলে সংসার ভেঙে যায়। ফাহিম সুমিকে হিংসিকুটে ভেবেছে, আর সুমি ফাহিমকে অবিশ্বাসী ভেবে 2.5 বছর দূরে সরেছিল। অথচ একটি জরুরি পরিস্থিতি তাদের ভুল বোঝাবুঝি এক নিমিষেই দূর করে দিল। গল্পটি শেখায় যে ইগো বা জেদ ধরে না রেখে সময় মতো আলোচনা করলে অনেক বড় ভাঙন এড়ানো সম্ভব। 3, সন্তানের অধিকার ও নিরাপদ আশ্রয়। বাবা মায়ের মধ্যকার ইগো বা ডিভোর্সের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সন্তান। রাইসা 2.5 বছর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত সুমি বুঝতে পেরেছে যে একটা বাচ্চার জন্য তার বাবার চেয়ে বড় কোনো নিরাপদ আশ্রয় হতেই পারে না। বাবা মায়ের উচিত নিজেদের ঝগড়া বা অহংকার দূরে সরিয়ে রেখে সন্তানের মানসিক ও শারীরিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া। 4, ক্ষমা ও সহমর্মিতার শক্তি। পাখির মৃত্যুর মুখোমুখি হওয়া এবং রাইসার চরম অসুস্থতা, এই দুটি ঘটনা সুমি এবং পাখির ভেতরের সমস্ত ক্ষোভ ও হিংসে ধুয়ে সাফ করে দিয়েছে। মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, অথচ আমরা কত রাগ ক্ষোভ পুষে রাখি। সুমি যেভাবে পাখিকে ক্ষমা করেছে এবং পাখি যেভাবে নিজের অবচেতন মনের হিংসের কথা স্বীকার করেছে, তা আমাদের শেখায় যে ক্ষমা এবং সহমর্মিতায় পারে ভাঙা জীবনকে আবার জোড়া লাগাতে। 5, নতুন ভোরের প্রত্যয়। বাবুই পাখি যেমন ঝড় তুফানে বাসা ভেঙে গেলেও দমে যায় না, আবার নতুন করে খড়কুটো করিয়ে বাসা বনে। মানুষও তার জীবনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে সুন্দর একটি সংসার বনে তুলতে পারে। অতীতকে আঁকড়ে ধরে না রেখে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সুন্দরভাবে বাঁচাই হলো জীবনের আসল সার্থকতা। ধন্যবাদ সবাইকে।